দেখছেন এটিএন নিউজ। কাজী অ্যান্ড কাজীটির সৌজন্যে আজকের হ্যাপেনিং পয়েন্টে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। দর্শক, আপনারা ইতিমধ্যেই জানেন যে বাংলাদেশের চিকিৎসা এবং পরামর্শ ছাড়াই গলির ভেতরে আনাচে কানাচে প্রায় সময় দেখা যায় যে আমরা অ্যান্টিবায়োটিক কেনার একটা হিড়িক পড়ে যায় এবং কোনো প্রেসক্রিপশনে এবং যথাযথ ডোজ সম্পর্কেও কোনো রকম ধারণা নেই বাধ্যবাধকতাও। ফলে শরীরে ধীরে ধীরে তৈরি হচ্ছে ভয়ঙ্কর সব রোগ, যা ভবিষ্যতের চিকিৎসা ব্যবস্থাকে একটা অকার্যকর অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। প্রশ্ন হলো যে এই যে বুঝে না বুঝে দেশের মানুষ অ্যান্টিবায়োটিক গিলছে, তার দায় আসলে কে নেবে? এবং সেই সাথে বিক্রির নীতিমালা না থাকা সরকারের ব্যর্থতা কিনা, নাকি তদারকি সংস্থাগুলোর উদাসীনতা? তাই নিয়ে আজকে আমরা আলোচনা করব যে জনস্বাস্থ্যের সবচেয়ে বড় নীরব বিপর্যয় ঔষধ ব্যবস্থাপনার বিশৃঙ্খলা এবং দায় বন্টনের প্রশ্ন নিয়ে আমাদের আজকের অতিথির সঙ্গে। আপনারা বুঝতেই পারছেন অ্যান্টিবায়োটিকের অপব্যবহার নিয়ে আজকে আমরা আমাদের হ্যাপেনিং পয়েন্টে আলোচনা করব। আজকে মেজর ডাক্তার খোরশেদ সামাদ, ওষুধ বিজ্ঞান এবং কলামিস্ট আমাদের সঙ্গে উপস্থিত আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। ধন্যবাদ। আমরা শুরুতেই আমাদের দর্শকদেরকে বলছিলাম যে যত্রতত্র এই যে অ্যান্টিবায়োটিকের কেনা বেচা এবং ব্যবহার করছেন মানুষরা না জেনে না বুঝে, এই যে নিয়ন্ত্রণ আসলে কেন নেই? মাঠ পর্যায়ে ওষুধ বাজার মনিটরিং কেন হয় না? জি ধন্যবাদ, আপনার প্রশ্ন অত্যন্ত পরিষ্কার। তার আগে একটু প্রিলুড করতে চাই। এইখানে এই টেবিলে বসে বছর 5 আগে যখন কোভিড সারা পৃথিবীতে একটা থ্রেট ছিল, তখন আমাদের কাছে এরকম প্রশ্ন এসেছিল যে মানুষের সভ্যতা টিকবে কি টিকবে না। এবং প্রতিদিনই আমাদের এই কোভিড নিয়ে আলোচনা হতো, সারা দর্শকরা রুদ্ধশ্বাসে দেখতেন এবং সবগুলি চ্যানেলই কম বেশি কোভিডের কথা বলা হতো। কিন্তু বিগত সপ্তাহে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স সপ্তাহ ছিল, বলা হচ্ছে যে কোভিডে যত মানুষের দৃশ্যমান মৃত্যু হয়েছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে নীরবে ধীরে ধীরে অতি দ্রুত ঘাতক হিসাবে তার থেকে বেশি মানুষের মৃত্যু হবে। কিন্তু এই যে সপ্তাহটা গেল, আমরা বিচ্ছিন্ন এই এটিএনকেই আমরা দেখলাম যে একটা অনুষ্ঠান করেছে, কিন্তু আমার ব্যক্তিগতভাবে খুব চোখ রেখেছিলাম। আমি কোনো গণমাধ্যম, ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মাধ্যমে এইটা যে বিশেষ একটি সপ্তাহ গেল, এর কোনো ভাইব্রেশন আমার চোখে পড়ে নাই। তা আমি কি মেসেজটা দিতে চাচ্ছি? তার মানে আমি অন্যদেরকে বলতে চাচ্ছি যে তোমার 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 দায়িত্ব, যারা স্টেক হোল্ডারদেরকে। কিন্তু আমার প্রিয় গণমাধ্যম যেখান দিয়ে আমাকে সচেতনতা বৃদ্ধির মেসেজটা যাবে, সেটার কিন্তু আমি দৃশ্যমান দায়িত্ব যেটি বলবো বা যে সেটি আমি অন্তত আমার চোখে পড়ে নাই। এরপর একটা সপ্তাহ চলে গেছে, কিন্তু আমাদের রাজনৈতিক ডামাডোল চলেছে। রাজনৈতিক আমরা সবাই করব, যার যার ক্ষেত্র থেকে তারা করবে। আমার মৃত্যু হয়ে গেলে অসুখে, তাহলে রাজনীতিটা কে করবে? এবং সামনে নির্বাচন আসছে, নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলি তাদের ম্যানিফেস্টো আংশিক প্রকাশ করেছে এবং পরবর্তীতে হয়তো পুরোটা প্রকাশ করবে। তাদের নিজস্ব সেটা দলীয় রাজনৈতিক মতাদর্শ, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। মাথা ব্যথা আছে যে আমার জীবন নিয়ে সে কতটুকু ভাবছে তাদের দল। অর্থাৎ এই যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, আমি ব্যক্তিগতভাবে মনে করি, ব্যক্তিগত মানে চিকিৎসক হিসাবে, দায়বদ্ধ চিকিৎসক হিসাবে, যে এইটি দৃশ্যমানভাবে দায়িত্বশীল যে সমস্ত রাজনৈতিক দল যারা আগামী দিনের এই দেশের কর্ণধার বলে নিজেকে উপস্থাপন করছেন, তাদের এইটা সুনির্দিষ্ট, তাদের যে ম্যানিফেস্টো, তাদের যে তাদের এত দফার ভেতরে অন্তত একটি দফাকে আমি মনে করি এই ম্যানিফেস্টোতে প্রকাশ করে তাদের যে দায়বদ্ধতা, তারা সেটা করুক। আমার অদ্যাবধি কোনো চোখে আমি পড়ে না, সম্ভবত আমি এটা এখনও তাদের প্রকাশিত হয়নি। এবং অদূর ভবিষ্যতে যে এই তারা যে কথা বলবে তাতে অনেক বিষয় থাকতে পারে, এটি আমি লক্ষণ দেখতে পাচ্ছি না। তাহলে আমি দেখতে পাচ্ছি যে আলো যারা আমরা ফোকাস করব, যারা আলো দিব, যারা আলো বেলাবো, তাদের ভেতরেই আমাদের আসলে যথেষ্ট আলোকিত বলে আমি পাই না। তাহলে গেল এক, আমি দোষাদোষীর ক্ষেত্রে 5 জনকে দোষ আমি দিতে পারি, সেটা কোনো সমস্যা না। এবার দেখেন যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের সাথে আসলে কারা কারা জড়িত, তাহলে পারে এই বিষয়টি দাঁড়াবে। আগে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কি, খুব এক কথা এটা শেষ করা দরকার। অ্যান্টিবায়োটিক একটা ঔষধ যেটা রোগ জীবাণুর উপর কাজ করে। রোগ জীবাণু অনেকগুলি আছে, মূলত ব্যাকটেরিয়া, এবং বেশিরভাগ রোগ জীবাণুই ব্যাকটেরিয়া। আমাদের শরীর ইনফেকশন যে হয় তার 90% ব্যাকটেরিয়া। এইটার উপর কাজ করে, ব্যাকটেরিয়ার উপর কাজ করলে তাকে মেরে ফেলে। এইটা হচ্ছে 10 কথার এক কথা। কিন্তু অ্যান্টিবায়োটিক যদি কোনো কাজ না করে, অর্থাৎ ওই রোগ জীবাণু অর্থাৎ ব্যাকটেরিয়া যদি বেঁচেই থাকে, তাহলে আমাদের শরীরে বিভিন্ন রোগের আক্রমণ হবে এবং মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। তাহলে যেই ওষুধটা অণুজীব
ব্যাকটেরিয়াকে নিধন করে তাকে আমরা বলছি অ্যান্টিবায়োটিক। এবং অ্যান্টিবায়োটিক ওষুধ দেওয়া সত্ত্বেও, অ্যান্টিবায়োটিক দেওয়া সত্ত্বেও যদি সেটি কাজ না করে তাহলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। তাহলে এখন প্রশ্নটা আসলে কাজ কেন করছে না, এটি আগে পরিষ্কার হওয়া দরকার। এর একটি সুনির্দিষ্ট ডোজ আছে, মাত্রা আছে। ধরা যাক তার নাম এ, তো একে খেতে হয় 7 দিন 8 ঘন্টা অন্তর অন্তর, খালি পেটে অথবা ভরা পেটে, 250 মিলিগ্রাম অথবা 500 মিলিগ্রাম। তাহলে একটা সুনির্দিষ্টভাবে একটা স্ট্রাকচার করে দেওয়া, ছকের মধ্যে এসে যায়। এই ছকের কোনোটা একটি ছন্দপতন হলে, অর্থাৎ এর বদলে ভুল একটা অ্যান্টিবায়োটিক খেলে তাহলে হবে। যখন অ্যান্টিবায়োটিকের কোনো দরকারই নাই তখন যদি খায় তাহলে তো আরও অপচয় হলো। 3 ঘন্টা অন্তর বদলে 2 ঘন্টা যদি অন্তর অন্তর খায় এবং খালি পেটের ভরা পেটে, এই জাতীয় নির্দেশনা যেটা সেগুলো যদি না মানে তাহলে যে কোনো একটিতেই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাবে। অবশ্যই আমরা অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে দেখি যে বেশিরভাগ সময় প্রেসক্রিপশন মানা হয় না, এবং যেটা আপনিও বলছিলেন, এই যে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি, এটা তো শুধু অনৈতিক নয় এবং জনস্বাস্থ্যের জন্য আসলে এটা খুবই বিপজ্জনক। তাহলে এই যে একটা চুপ থাকার কথা আপনি বলছিলেন, যে রাজনৈতিক ব্যক্তিবর্গেরও এখন পর্যন্ত কোনো রকম পদক্ষেপ আপনি দেখতে পাচ্ছেন না, কোনো ম্যানিফেস্টোও দেখতে পাচ্ছেন না, আপনার কেন মনে হয় তারা কেন চুপ? জি, এটার উত্তর আসলে তারাই ভালো দিতে পারবে। তো আমাদের কাছে মনে হয়েছে যে আমরা সব কিছুতে প্রায়োরিটি করতে গেলে, আমি আমার মতো করে বলছি যে চটকদার কোনো কিছু আমি ওনাদের মন্তব্য করতে পারবো না। আমাদের একটা টেন্ডেন্সি হচ্ছে যেটা চটকদার সেটাকে দিয়ে আমরা ফলাতে ফাঁপাতে বেশি পছন্দ করি, যেটা খুব আলোচনা থাকতে পছন্দ করি। আমি বারবার করে বলছি যে এটা নীরব ঘাতক। একটি উপমা আমি দেওয়ার চেষ্টা করেছি, কোভিডের থেকেও বেশি। কিন্তু নিশ্চিতভাবে তখন কিন্তু সমস্ত রাজনৈতিক দল বলছে কোভিডের জন্য সরকার দায়িত্ব পালন করে নাই, এ দায়িত্ব পালন করে নাই, বিদেশি দায়িত্ব পালন করে নাই, ভ্যাকসিন আসে নাই কেন, দাম বেশি হলো কেন, কত কথা বলে এই টেবিলে আমি গরম করে দিয়েছিলাম। এগুলো সত্যও ছিল বটে, কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি না। সুতরাং আমি আবারও মনে করি তাদের চৈতন্য উদয় হওয়া দরকার। এবং এটার একটা স্লোগান ছিল, মানে এবছরে যে একটা প্রতিপাদ্য বলা হচ্ছে, অ্যাক্ট নাও, এখনই কাজটা করতে হবে, সিকিউর দ্য প্রেজেন্ট অ্যান্ড প্রোটেক্ট দ্য ফিউচার। তাহলে আমার আজকেরকে যদি আমি নিশ্চিত করতে চাই, ফিউচারের কথা হচ্ছে আমার পরবর্তী প্রজন্ম, তো আমার তো জীবনে অর্ধেকটা চলেই গেছে বা আরও বেশি গেছে, তাহলে আমার পরবর্তী প্রজন্মকে আমি যে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছি সেটার জন্য আমাদের কিছু নাই। এটা গেল একটা পার্ট। এখন ওই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের দুটো কথা আপনি বলেছেন। একটা হলো যে রেজিস্ট্যান্সটা হয় ওই যে মানে যত্রতত্র খেলে, এটাকে আমরা চমৎকার ভাষা বলি ইনডিসক্রিমিনেট ইউজ, যখন তখন নিচ্ছি আসলে আমরা। এটা দুটো ব্যাপার আছে। একটা হলো শিক্ষিত মানুষের হাতে যেটা আছে, শিক্ষিত মানুষ ধরা যাক সে মাস্টার্স পড়াশোনা করেছেন, তো তার একটা সর্দি কাশি বা এরকম হয়েছে, তখন উনার মনে পড়েছে যে 3 বছর আগে এরকম কষ্ট হলে পারে, উনি ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার তাকে একটা প্রেসক্রিপশন দিয়েছে, তার ওষুধের নাম ছিল আলফা। উনি আর ডাক্তারের কাছে ওই একই লক্ষণ হওয়াতে উনি ডাক্তারের কাছে গেলেন না, উনি ওই দোকান থেকে নিজের ইচ্ছাতে কিছু টাকা কিনে খেলেন। তাতে আসলে 2-4টা লক্ষণ দিয়ে তো একই অসুখ হবে এমন কোনো কথা নাই। এই হয়তো অসুখটার কোনো ওষুধই দরকার ছিল না, যে উপমাটা আমি একটু আগে দিলাম। তাহলে ইনি অপচয় তো করলেন, এই যে অপ্রয়োজনীয় ওষুধটা যে ঢুকলো এটা তাকে রেজিস্ট্যান্স করে দিবে। আবার একটু আগে যে বলেছি যে তাকে কতদিন অন্তর অন্তর, কত তার ডোজ, কত তার মাত্রা, এটা তো ওনার মুখস্থ থাকার কথাও না এবং এটা জানার কথাও না, এটাও তার জন্য এটা করে দিবে। তাহলে একটা শিক্ষিত মানুষের একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। এবং এবার আসেন যারা আন্ডার প্রিভিলেজ, আমাদের রিক্সাওয়ালা ভাই, আমাদের শ্রমিক ভাই, ওনাদের পক্ষে সবসময় হয়তো ডাক্তারের কাছে যাওয়া সম্ভব হয় না। ওনারা যে কাজটি করেন, ওনারা ওষুধের দোকানে যান এবং ওষুধের দোকানদার তো তস্কর রীতিমতো, মানে অধিকাংশই, ডাটা আমাদের কাছে আছে বলে আমি এই শব্দটা ব্যবহার করলাম। তার উচিত ছিল যে এটা বলে দেওয়া যে এটা তো আসলে আমার কাছে জানা নাই বা আছে, এটার আমার কোনো প্রাধিকার নাই। যেরকম আমি চাইলে অ্যালকোহল বিক্রি করতে পারি না, জানলে মরফিন পেথিডিন ব্যবহার করতে পারি না, ঘুমের ওষুধ বিক্রি করতে পারি না, ঠিক অ্যান্টিবায়োটিক আমি ওষুধের দোকানদার আমি বিক্রি করতে পারি না প্রেসক্রিপশন ছাড়া। এই কথাটি বলে দিলে উনি অন্তত সরকারি হাসপাতালে গেলেন এবং সেখানে ডাক্তারকে দেখানোর পরে যদি ওষুধটি খান তাহলে তো সলিউশনটা আছে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে ওষুধের দোকানদারদের একটা, শব্দটা খুবই খারাপ শোনালো, আমি দোকানদারই বলতে চাচ্ছি, যে জেনে বুঝে উনি কিন্তু জানেন। 1, 2 হলো ওষুধের দোকানে যদি আপনার র্যান্ডাম আমরা এইখানে যাই, দেখবো যে ডাটা নেই, একজন লিটারেরি এসএসসি পাস না, তো তার পক্ষে অ্যান্টিবায়োটিক কি এটা জানাই কথা না, তিনি সেটা প্রেসক্রাইব করে দিচ্ছেন এবং তিনি সেটা বিক্রি করছেন। এ নিয়ে আমরা আরো কথা বলবো এবং তদারকি সংস্থাগুলোর নিয়েও আপনার সঙ্গে আমাদের কথা বলার আছে। দর্শক, অ্যান্টিবায়োটিকের অপব্যবহার নিয়ে আমরা কথা বলছিলাম আমাদের আজকের অতিথির সঙ্গে। সময় হলো একটা বিরতি নেওয়ার। বিরতির পর আবারও ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন।
বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি কাজী অ্যান্ড কাজী এর সৌজন্যে আজকের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে। আমরা আজকে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার নিয়ে কথা বলছিলাম। আমাদের আজকের অতিথি মেজর ডাক্তার খোসরোজ আমাদের সাথে, তিনি একই সাথে ওষুধ বিজ্ঞানী এবং কলামিস্ট। স্যার, আমরা বিরতিতে যাবার আগ মুহূর্তে আসলে অ্যান্টিবায়োটিকের এই যে নানাবিধ সমস্যা দেখা দিচ্ছে সে বিষয়ে কথা বলছিলাম, এবং তদারকি সংস্থাগুলো নানা রকম অসামঞ্জস্যতা আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন সময় অব্যবস্থাপনা দেখতে পাচ্ছি, সেটা নিয়েও কথা বলছিলাম। এই যে ভুল অ্যান্টিবায়োটিক খেয়ে কেউ যদি কিডনি লিভার নষ্ট করে ফেলে, তাহলে এর দায়টা আসলে কে নেবে? এবং স্বাস্থ্য সচেতন আমরা কিন্তু অনেক খাওয়ার মধ্যে অনেক সময় দেখা যায় আমাদের অসুস্থ করে ফেলি, সেই প্রসঙ্গেও নিশ্চয়ই বলবেন। জি, একটি প্রশ্ন সংশোধনী আছে। আসলে ভুল অ্যান্টিবায়োটিক খেলে লিভার কিডনি নষ্ট হয় ব্যাপারটা এরকম না। মানে অর্থাৎ ভুল অ্যান্টিবায়োটিক মানে আমার জন্য অ্যান্টিবায়োটিক দরকার ছিল এ, কিন্তু ভুল করে দেওয়া হচ্ছে বি। যদি ঠিক মানে মোটামুটি যেটুকু খাওয়ার দরকার ততটুকু খেলে এটা তো আসলে কিডনি বা ইয়েকে নষ্ট করার কথা না। ওনার জন্য হয়তো এটা প্রযোজ্য না, কিন্তু অপরিমিত সেটা আসলে অনেক বেশি দরকার হয়, মানে বেশি পরিমাণ খেলে। অর্থাৎ আমি যদি মুঠা মুঠা করে যদি অ্যান্টিবায়োটিক খাই, আমি কোলোকাল, এটা তো আসলে প্রশ্ন আসে না। মানে সিলেকশনটা যদি ভুল হয় তাহলে ছোটখাটো পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, কিন্তু কিডনি এটা নষ্ট হওয়ার সম্ভাবনা কম। প্রশ্নের আরেকটা অংশ ছিল, এটা হলো যে এই যে সরকার কি দায় অস্বীকার হ্যাঁ, করবে? অবশ্যই 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 সরকারকে দায় নিতে হবে। শুধু তাই না, আমাদের পরিবারকেও দায় নিতে হবে। আমাদের পরিবার বলতে আমি বোঝাতে চাচ্ছি, আমাদের চিকিৎসক পরিবারের কখনো কখনো আমাদের কারো কারো এই প্রবণতা আছে যেখানে ন্যারো স্পেকট্রাম অর্থাৎ ছোট মাত্রার অ্যান্টিবায়োটিক দিলে কাজ করে, কিন্তু আমার চটজলদি ইফেক্ট, আমি খুব ভালো ডাক্তার বা অন্য কোনো কারণেই আমি তাড়াতাড়ি রোগীকে ভালো করতে পারি, এই প্রবণতার কারণে পাওয়ারফুল থার্ড জেনারেশন অ্যান্টিবায়োটিক দেই। ফলে রোগী ভালো হয় ঠিকই, কিন্তু দীর্ঘমেয়াদী, যেহেতু তার ওইটা দরকার ছিল না, দীর্ঘমেয়াদী ক্ষতি হয়ে যায়। তাহলে এইটা দায় কিন্তু আমাকে নিতে হবে আমার কমিউনিটিকে। দুই হলো যে পল্লী চিকিৎসকদের ভেতরে তাদেরকে একটা এই পর্যন্ত মাত্রা দেওয়া আছে যে এই দু একটা তারা লিখতে পারেন, কিন্তু তার থেকে তাদেরও ওই প্রবণতা আছে যে আমার স্যার তো লেখে, কিন্তু তুমি তো ওই স্যারের জ্ঞানটা নাও না। আমি তাকে ছোট করছি না, বাট আমি সবকিছু পারি না। আমি হার্টের অপারেশন করতে পারি না ডাক্তার হলেও। তাহলে হ্যাঁ, তার যে কাজ, উনি তার অ্যাসাইন জব ছাড়াও আরো অতিরিক্ত ওষুধ লিখে ফেলেন। তাহলে এটা দুটোই কমিউনিটির ভিতরে পড়ে। এছাড়া অনেকে এই যে ভুয়া ডাক্তার প্রায় ধরা পড়ে, অমুক তুমুক ডাক্তার না, ডাক্তারদের সাথে যারা কাজ করে এদের একটাও লিখবার একটা প্রবণতা আছে। কিন্তু তাহলে কিন্তু প্রেসক্রিপশন ঠিক ছিল, কিন্তু সুতরাং ওষুধও ডিসপার্স ঠিক মতো হয়েছে, কিন্তু ওষুধ যিনি খাচ্ছেন তার জন্য একটা সমস্যা হয়ে যাচ্ছে। এইবার হচ্ছে যে আমরা সরকারের কথা বলছি, ইয়েস, পুরোপুরি মনিটরটা করতে গেলে সরকার অনেকগুলো উইং আছে, যেটা খুব দৃশ্যমান, সেটা হচ্ছে DGDA, ডাইরেক্টর জেনারেল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। এখানে আইন আছে, আইনও খুবই শক্ত। বাংলাদেশ হচ্ছে আইনে পরিপূর্ণ দেশ, কিন্তু আইনটা হ্যাঁ আমরা দেখি না যে এটা কাজের গরুর মতো ওই খাতাতে আছে, গোয়ালে নাই। কিরকম আইনটা সেটা? একটা অধ্যাদেশ বলছে কসমেটিক এবং এই ড্রাগ রেজুলেশনে, যদি কেউ প্রেসক্রিপশন ব্যতিরকে কোনো ওষুধ বিক্রি হয় তাহলে তাকে 20,000 টাকা জরিমানা হবে। কিন্তু এইরকম ভাবে যে 20,000 টাকা জরিমানা অন্তত 15-20 জনের যদি আমরা খুব প্র্যাকটিক্যালি করতে পারি এবং গণমাধ্যমে আনতে পারি যে করছে, আমার মনে হয় যে তাদেরকে ভয় না, তাদের এই দুর্বৃত্ত পরায়ণ আচরণ, যে এত কিছু থাকতেও আইন আসলে আমরা ভাঙতে পারছি 2-1 টাকার জন্য, মানুষের মৃত্যু ডেকে আনছি, তার সন্তানেরও এটা হতে পারে, তাহলে পরে আমার কাছে মনে হয়েছে এই আইনটি কার্যকর করা গেলে, এবং এটাকে আরো হালনাগাদ করা যেতে পারে, এটাকে আরো যুগোপযোগী করা যেতে পারে। স্ক্রিন করার কি, ও যদি বললো আমি তো আসলে বিক্রি করি না, তাহলে তার অডিটেরও অবশ্যই ব্যবস্থা আছে। তাহলে আমি বলতে চাই যে দুটি কথা, একটা হচ্ছে বিদ্যমান আইন, তার সার্বক্ষণিক প্রয়োগ, এবং আইনকে যুগোপযোগী আরো হালনাগাদ করে আরো গণমাধ্যম গণভিত্তিক রোগী বান্ধব করার জন্য এটা ভাবা যেতে পারে। আচ্ছা, বাজারে 10 টাকার ব্যথানাশকও যেভাবে আসলে বিক্রি করা হয়, এটা আমরা প্রায় সময় দেখি যে জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক সেভাবেই বিক্রি করা হয়। জি, রিয়ালিটি হচ্ছে তাই। কখনোই তো ওই যে বললাম যে ক্রেতা এবং বিক্রেতার মাঝখানে কোনো স্ক্রিনের দৃশ্যমান কোনো খবর আমাদের কাছে নাই, যে ক্রেতা কিনতে চেয়েছে যে আমাকে ওই অ্যান্টিবায়োটিক দাও, বিক্রেতা বলেছে যে না আমি এটা দিব না, অথবা রেডার বিক্রেতা আরো উৎসাহিত হয়ে বলেছে আপনি এটা নিবেন, এর থেকে আরো ভালো অ্যান্টিবায়োটিক আছে, সে তো জানা যে এটা বেশি পাওয়ারফুল। তো ওই যে চটকদার দেখছেন আমি ওষুধ দিয়ে ভালো করতে পারি আর কি, তারপর 3 দিন পর আসবে দেখছেন আমাকে ডাক্তারের কাছে কেন যান না, আমি তো ভালো পারি, তাহলে ও কিন্তু তার ওই যে অল্প শিক্ষিত যিনি, অথবা তিনি বায়াসও হয়ে যান, না তাই তো
বড় ডাক্তারের কাছে গিয়ে ভালো লাগে 7 দিন, এখানে ভালো হয় 2 দিন, ও কি পড়ালেখা করছে, আমি তো এখানে গিয়ে ফল পাই। এখন তাহলে এখানে কার কাজটা করার কথা ছিল? এই যে বলেছি যে গ্রাস রুটে ডিজিডি এর যে কাজটা, এটা আরো ব্যাপকভাবে করতে হবে। দরকার হলে আমাদের ল ফোর্স এজেন্সিকে এটাকে ইনকর্পোরেট করা যেতে পারে। আমরা অন্য কিছু ধরতে গেলে, ওই বলেছি যে দুর্বৃত্তকে ধরতে গেলে আমরা খুব শাবাশি দেই, হ্যাঁ যারা ল এনফোর্সিং এজেন্সি আছে, পুলিশ খুব ভালো কাজটা করেছে। আপনি আইন প্রয়োগ করার কথা বলছেন, এই যে কঠোর আইন জরুরি নাকি দরকার স্বাস্থ্য শিক্ষা, আসলে কোনটা বেশি জরুরি? হ্যাঁ, এটা আসলে ওই দুটোই পরিপূরক। স্বাস্থ্য শিক্ষা বলতে আমি কি বোঝাতে চাচ্ছি, যিনি আগামী দিনের নাগরিক, এখন যে ছাত্র বা নাগরিক হয়ে গেছে, তার কিন্তু যথেষ্ট মোটিভেটেড না উনি, যে ইনি নিজে থেকে প্রেসক্রিপশন না করে ডাক্তারের কাছে যাবেন। আমি একটা উদাহরণ দিয়েছি যে উনি শিক্ষিত কিন্তু নিজে থেকে খান, তাহলে আবার আমাকে কি করতে হবে, আমাদের ছাত্র যারা আগামী নাগরিক, টেক্সট বুকে একটা চ্যাপ্টার করে দিতে হবে, একটা পাতা, যে এই অ্যান্টিবায়োটিক ক্ষতিকর দিক, একটা চমৎকার গল্প বানানো হলো, তুমি কি জানো এই খবর কি। তাহলে যদি আমি যদি গ্রুপটাকে 6ষ্ঠ শ্রেণী থেকে এসএসসি পর্যন্ত ধরি, একটা পাতা থাকে, তা পরীক্ষার জন্য তাকে পড়তেই হবে, কিন্তু পাঠ্যক্রমে যুক্ত করার জন্য আমরা যে প্রত্যেকটা ইয়ারে 5 লক্ষ করে ছাত্র ধরি, তাহলে পর টার্গেট গ্রুপটা আগামী 1 বা 2 বছর পরে আমরা খুবই ইতিবাচক, খুবই সমন্বিত একটা ফলাফল পাবো, কারণ তার মাথাতে ইমপ্রিন্টেড হয়ে আছে। তো আমি যেরকম বিশ্বাস করি, ও সেরকম বিশ্বাস করতে সক্ষম হবে যে এটা তার জন্য ক্ষতিকর, রাদার সে ফ্যামিলির জন্য একটা মেসেজ নিয়ে যাবে যে এটা আসলে ক্ষতিকর। তাহলে আপনি যেটা বললেন যে স্বাস্থ্য শিক্ষা, এই স্বাস্থ্য শিক্ষাটাকে তৃণমূলে নিয়ে যেতে হবে, একদম শুধু চিকিৎসকের কাছে না। এটি হচ্ছে আমরা আমাদের আয়োজনে আসলে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ঔষধ বিক্রি পলিসি না থাকা কি শুধুমাত্রই অদক্ষতা বলে আপনার মনে হয়, নাকি ইচ্ছাকৃত ব্যবসায়িক সুবিধা বলে আপনার মনে হয়? জি, এইটা আবার দুটোই সত্য। আমরা আরেকটা খুবই প্রাসঙ্গিক ভাবে আনতে পারি যে আমরা যে ডিম খাই, মাছ খাই, মাংস খাই, আমরা এটাও দেখেছি যে পোলট্রি ফার্মে যতটুকু পরিমাণ অ্যান্টিবায়োটিক দেওয়া উচিত, অথবা ফিশারিজে যতটুকু পরিমাণ অ্যান্টিবায়োটিক দেওয়া উচিত, তার থেকে বেশি ব্যবহার করা হচ্ছে। তো সেটা তো প্রকারান্তরে আমি খেয়ে ফেলছি, এবং ওইটা আমাদের শরীরের তাপমাত্রায় ওটা কিন্তু নষ্ট হয় না। তাহলে পারে ওটা তো আমি একবেলা না খেতে থাকতে পারবো না, আমি হয় অ্যান্টিবায়োটিক এবার সবজন হয়ে গেলাম, কিন্তু ওই যে শস্যের ভিতরে কিন্তু ভূত আছে। তাহলে পরে সেই জায়গাতেও মনিটরিংটা নিশ্চিত করতে হবে যে যতটুকু পরিমাণ অ্যান্টিবায়োটিক দরকার সেখানেও এটা ব্যবহার করা হচ্ছে। তাহলে পরে সরকারের দায় আছে, যারা আমরা ব্যবসা বাণিজ্য করছি তাদের দায় আছে, এবং নেপথ্য থেকে ঔষধ যারা ব্যবসা করে, যারা ফ্যাক্টরি ম্যানুফ্যাকচারার, যারা লাখো লাখো, তাদের একটা দায় আছে। সেই দায়টা কেন সক্ষম হচ্ছে না? বিগত সময় আমরা দেখেছি যে ঔষধ ব্যবসা যারা বড় বড় আইকন, তারা কেউ দরবেশ, তারা কেউ পীর, তারা মুরিদ, তারা তো সরকারকেই নিয়ন্ত্রণ করে, দরবেশ সাহেবরা। তো তাকে আমি ধরবো কোত্থেকে? তাহলে এইসব দানবদেরকে যদি আপনি না ধরতে পারেন, তাহলে পারে এই টেবিল টক এখানেই থেকে যাবে। অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে আয়োজনে যুক্ত হবার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা আজকে কথা বলছিলাম অ্যান্টিবায়োটিকের অপব্যবহার নিয়ে, এবং আমাদের অতিথি যেমনটা বলছিলেন, আসলে এই ক্ষেত্রে একটা কঠোর আইন প্রয়োগ করা অবশ্যই জরুরি, এবং যার যার অবস্থান থেকেও নিজে থেকে আসলে প্রেসক্রাইব না করে চিকিৎসকের শরণাপন্ন হয়ে নির্দিষ্ট প্রেসক্রিপশন নিয়ে অ্যান্টিবায়োটিকের ব্যবহার জরুরি। আজকে এই পর্যন্তই হ্যাপেনিং পয়েন্ট। অন্য কোনো দিন নিশ্চয়ই আমরা অন্য কোনো আয়োজন নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সেই পর্যন্ত এটি নিউজের সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।